জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়া পর্যালোচনা রাজনৈতিক দলগুলোর সময় দিলেও সরকারকে ছাড় নয় বলছেন বৈষম্য বিরোধীরা। বগুড়ায় অভ্যন্তরীণ বিমানবন্দর চালু হলে গতি বাড়বে শিল্প খাতে বলছেন স্থানীয়রা। সুযোগ হবে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে। ফেব্রুয়ারিতে চট্টগ্রাম কক্সবাজার রুটে আরও 2টি ট্রেন চালু, পর্যায়ক্রমে রেল নেটওয়ার্কের সাথে যুক্ত হবে পর্যটন শহর। সাত দিনেও নেভেনি লস অ্যাঞ্জেলেসের 3টি এলাকার আগুন। তীব্র বাতাসে দাবানল বাড়ার শঙ্কা। সব হারিয়ে ধনী গরিব এক কাতারে। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি তাসওয়ান নাফি। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো শুরু করেছে অন্তর্বর্তী সরকার। জামায়াত সেই খসড়া পর্যালোচনা করছে, তবে বিএনপি বলছে পুরো সংবিধান বিলুপ্তির সুযোগ নেই। অন্যদিকে বৈষম্য বিরোধী ও জাতীয় নাগরিক কমিটির নেতারা বলছেন সরকারকে প্রয়োজনে আরও সময় দেওয়া হবে, কিন্তু ঘোষণাপত্র প্রকাশের প্রশ্নে কোনো ছাড় নয়। বিস্তারিত বেলায়েত হোসাইনের প্রতিবেদনে। লাল সবুজের মানচিত্র জুড়ে এই যে 56,000 বর্গমাইল, এই জনপদের মানুষ বরাবরই অধিকারের প্রশ্নে জীবন বিলিয়ে দিতে সদা প্রস্তুত, সদা জাগ্রত। কি 52, কি 69, 71 কিংবা 90, কিন্তু তবুও তো আক্ষেপ, এত রক্ত, এত জীবনের বিনিময়ও কেন বাংলাদেশ ঘুরে দাঁড়ালো না আজও? আর তাই তো 24-এ এসেও নতুন এক রাজনৈতিক বন্দোবস্তের দাবিতে রাজপথে বিলীন হলো প্রায় 2,000 মানুষের জীবন। মূলত জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মাধ্যমেই সেই বন্দোবস্তের প্রতিচ্ছবি দেখতে চায় ছাত্র জনতা। 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রকাশে তারা যে আলটিমেটাম দিয়েছে, তার অগ্রগতি কতদূর? সরকারের আশ্বাসে গত 31 ডিসেম্বর ঘোষণাপত্র প্রকাশ থেকে সরে এসেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। আলটিমেটাম অনুযায়ী সময় আছে আর মাত্র একদিন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। প্রফেসর ইউনূস বারবার বলছেন যে সবাই মিলে যেটা অ্যাডপ্ট করবে, সবাই মিলে যেটার সাথে আছে সেখানে উনি আছেন। হ্যাঁ, উনি হচ্ছেন জাতীয় ঐক্যের প্রতীক। তো সেই জায়গাটায় সমস্ত পলিটিক্যাল পার্টি, আমাদের স্টুডেন্টরা, বড় বড় পার্টিগুলো এবং ছোট পার্টি সবাই মিলে যদি একটা জায়গায় ঐক্যমতে পৌঁছে, তো সেই জায়গায় আমরা সেই সাথে থাকার মধ্যে তো অন্যায় কিছু নাই। এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে খসড়া প্রস্তাবনাও পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। জামায়াত বলছে সরকারের তরফ থেকে পাঠানো খসড়া নিয়ে আলোচনা করছেন তারা। আলোচনায় প্রস্তুত বিএনপিও, তবে পুরো সংবিধান কোনোভাবেই বাতিল চায় না দলটি। ঘোষণাপত্র তো ওদের ব্যাপারে, এটা ওরা কিসের ঘোষণাপত্র জানি না। তো ওদের বয়স তো আমাদেরও ছিল, আমরাও তো যখন তরুণ ছিলাম আমরাও একটা আন্দোলন করেছি, আন্দোলন করে একটা মিলিটারি ডিক্টেটরকে সরাইছি, কিন্তু তখন আমাদের এরকম ঘোষণাপত্র বা কিছু লাগে নেই। আমরা যে একটা যুগান্তকারী পরিবর্তনগুলো ঘটিয়েছি, জিয়া রহমান সাহেব এবং আমাদের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া, এই কনস্টিটিউশন রেখেই তো করছি, বাতিল করতে হয় নাই তো। জুলাই প্রোক্লামেশন জাতীয় কিছু একটা তো ইতিহাসের জন্য থাকা উচিত। হচ্ছে এই কাজটি করার দরকার ছিল 5 আগস্টের পরপরই। গভর্নমেন্ট একটা ড্রাফট করছে আমি জানি, ওরা আমাদের মতামত চাচ্ছে অফিসিয়ালি। তো সে কারণে আমি মনে করি যে আমরা একটু এবং আমরা আলোচনা করে ঠিক করবো বলেছি। সরকারের চেষ্টাকে স্বাগত জানিয়ে জাতীয় নাগরিক কমিটি বলছে আরও সময়ের প্রয়োজন হলেও আলোচনার মাধ্যমে সমাধানে আসবেন তারা, তবে কোনোভাবেই ঘোষণাপত্র প্রকাশ থেকে সরে আসার সুযোগ নেই। আমরা এটাতেই দৃঢ়ভাবে অবস্থান করছি যে আমাদের একটি দালিলিক প্রমাণ প্রয়োজন এবং সেটার ক্ষেত্রে আমাদের কোনো ব্যত্যয় ঘটবে না। সকল অংশীজনও যেহেতু এই বিষয়ে ঐক্যমত পোষণ করেছে এবং সেখানে যদি সরকার আরও কিছু সময় চায় তখন আমরা সেটা নিয়ে ভাববো। রাষ্ট্রচিন্তক অধ্যাপক সলিমুল্লাহ খানের মতে 71 কেন ব্যর্থ হয়েছিল তার জন্যই প্রয়োজন 24-এর ঘোষণাপত্র। তিনি বলছেন 24-এর এই অভ্যুত্থানে ঠিক কি কি কারণে মানুষ রাস্তায় নেমে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে তার পুরো তালিকাটাই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র।
জুলাই বিপ্লবের ঘোষণাটা হয়েছে বাস্তবে, শেষ পর্যন্ত এসছে এক দফা এক দাবি, শেখ হাসিনা তুই কবে যাবি, এই স্লোগানটাই হচ্ছে তাদের শেষ দাবি। কিন্তু এই দাবির পেছনে কি ছিল, মানে 2000-এর কাছাকাছি মানুষের প্রাণহানি হয়েছে শুধু জুলাই আগস্টের অভ্যুত্থানে। আমি মনে করি সবচেয়ে বড় হলো কি দেশে মানুষের যে মত প্রকাশ অর্থাৎ ভোট দেওয়ার যে অধিকার সেটা লুণ্ঠন করা হয়েছে। আরও বড় প্রকাশ, উন্নয়নের নামে দেশের সম্পদ বিদেশে পাচার করা হয়েছে এবং দেশকে ক্রমশ বিপজ্জনক করে তোলা হয়েছে। আপনি যদি এত বড় জিনিসটাকে বোঝেন তাহলে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রটা বুঝবেন। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রটা কি, যে কি কারণে 1971-এর মুক্তিযুদ্ধে এত প্রাণদান করার পরেও আমরা দেশকে প্রকৃত প্রস্তাবে একটা স্বাধীন দেশে রূপান্তরিত করতে পারলাম না, কি কি কারণে মানুষ বিক্ষোভে ফেটে পড়েছে তার যে একটা তালিকা, এটাই হচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। তার মধ্যে 1971 আছে, 1971-এর ধারাবাহিকতায় 2024। আমি যে জুলাই বিপ্লবের সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। তিনি বলছেন, অচিরেই বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর যে সম্ভাবনা তৈরি হয়েছে, 24 ব্যর্থ হলে তার জন্য আবার কতকাল ধরে অপেক্ষা করতে হবে, হয়তো সেই অনিশ্চয়তাকেই সঙ্গী করতে হবে প্রজন্মের পর প্রজন্মকে। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। সব স্বাস্থ্য পরীক্ষা শেষে শুক্রবারের মধ্যে খালেদা জিয়ার চিকিৎসার পরবর্তী ধাপ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। এ তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজএম জাহিদ হোসেন। আর যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক জানান, ধীরে ধীরে হাঁটতে শুরু করেছেন বেগম জিয়া। কালকে উনি অনেকটা ইনডোরে হাঁটারুটি করেছেন এবং নার্সরা ডাক্তাররা তারা কোয়াইট কনভিন্স এবং বাংলাদেশি টিমও তারা কোয়াইট কনভিন্স, মানে সবাই খুশি যে উনি অনেকটা বেটার হচ্ছেন। এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ভিতরে আছেন, ডক্টর জুবাইদা আছেন, শারমিলা আছেন এবং ব্যারিস্টার জাইমাও বিকালের দিকে আসেন এবং রাত্রে যান, তাদের নাতিনরা, মানে সবাই মিলে আলহামদুলিল্লাহ। ওনার শারীরিক যে সমস্ত অসুবিধার জন্য, বিশেষ করে ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ বা এবং হার্টের অ্যাসেসমেন্টগুলো এখনও কমপ্লিট হয় নাই। এটা শেষ হতে হতে প্রায় আগামী শুক্রবারের মতো সময় লেগে যেতে পারে। কাজে সব কিছু মিলিয়ে তারপরে ওনারা শুক্রবারের মধ্যে চেষ্টা করবেন যাতে একটা ওনার পরবর্তী চিকিৎসা সম্পর্কে একটা প্ল্যান করা যায়। এখন যেটা প্রয়োজন, অতি দ্রুত বা অতি তাড়াতাড়ি যে সমস্ত পরিবর্তন আনা প্রয়োজন সেগুলো আনা হচ্ছে। বগুড়ায় সম্ভাবনার দুয়ার খুলেছে বেসামরিক বিমান চলাচলে। টাকার যোগান থাকলে 1 থেকে 1.5 বছরের মধ্যে অভ্যন্তরীণ বিমান চলাচল শুরু করবে বিমান বাহিনী প্রধানের এমন আশ্বাসের খবরে খুশি বগুড়াবাসী। অভ্যন্তরীণ বিমানের সাথে কার্গো বিমান ওঠানামা করলে বগুড়ার কৃষি শিল্প সমৃদ্ধ হবে, এমনটি মনে করছেন উন্নয়ন অংশীদারেরা। বিস্তারিত মাজিদুর রহমানের প্রতিবেদনে ছবি তুলেছেন সাইফুল ইসলাম সাগর। বগুড়ায় বিমানবন্দর স্থাপনে উদ্যোগ নেওয়া হয় 1987 সালে। নানান জটিলতায় সে উদ্যোগ ভাটা পড়লে 1991-96 মেয়াদে বিএনপি সরকারের শেষ দিকে বগুড়ায় বিমানবন্দর স্থাপনের নীতিগত সিদ্ধান্ত হয়। 22 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেয় সরকার। 1995 সালে সদর উপজেলার এরুলিয়া এলাকায় বগুড়া নৌকা আঞ্চলিক মহাসড়কের পাশে 110 একর জমি অধিগ্রহণ করা হয়। কাজ শেষ হয় 2000 সালে। এরপর প্রায় 2 যুগ ধরে পাইলট প্রশিক্ষণ স্কুল হিসাবে বিমান বাহিনী এই বিমানবন্দরটি ব্যবহার করছে। তবে এবার সামরিক ও বেসামরিক উভয় বিমান উঠবে এই বিমানবন্দর থেকে। বিমান বাহিনী প্রধানের এমন আশ্বাসে খুশি বগুড়াবাসী। স্টেডিয়ামকে কেন্দ্র করেই সব কিছু গড়ে উঠেছিল, কিন্তু 17 বছর ধরে আমাদের বিমান চলাচল এখানে চালু হয় নাই। ব্যবসা বাণিজ্য, শিল্প, কলকারখানা, সংস্কৃতি, খেলাধুলা সকল ক্ষেত্রেই এই বিমানবন্দর হওয়ার পর বগুড়া ব্যাপক প্রসার লাভ করবে। আমি সহ বগুড়ার প্রত্যেকটি মানুষ চাচ্ছে যে দ্রুত যেন এই বিমানবন্দরটি চালু হয়। কৃষি, শিল্প ও পর্যটন উন্নয়নে এ বিমানবন্দরের দাবি ছিল বগুড়া, নওগাঁ, জয়পুরহাট সহ উত্তরাঞ্চলের কোটি মানুষের। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠানে অত্যাবশ্যকীয় ছিল আকাশপথে স্বল্প সময় যাত্রা। ব্যবসা বাণিজ্য প্রসার ও দেশের সুষম উন্নয়নে বিমানবন্দরের প্রয়োজনীয়তার কথা তুলে ধরলেন বগুড়ার ব্যবসায়ী নেতা ও বেসরকারি উন্নয়ন কর্মকর্তারা। উন্নয়নের জন্য এবং অর্জন বৃদ্ধির জন্য যোগাযোগ পূর্ব শর্ত। তো এখানে সরকারের এটা করা উচিত। এটা করলে
দেশের ব্যালেন্স ডেভেলপমেন্টের অনেকটা কভার করবে। বগুড়ার আশেপাশে যে ডিস্ট্রিক্টগুলো আছে, যেমন আপনার জয়পুরহাট, গাইবান্ধা, সিরাজগঞ্জ, নাটোর, নওগাঁ, এই এলাকার সবারই প্রাণ দেবে। কারণ বগুড়া আপনার মিডিল পয়েন্টে ছোট ক্ষুদ্র বাজারি বড় শিল্প আছে, সেগুলোর আমাদের এক্সপোর্ট আরও বেড়ে যাবে। বিমানবন্দরে গেলে বিভিন্ন বাইরে আসবে, স্বল্প সময়ে তারা আসতে পারবে। বগুড়ার এয়ারফিল্ডে রানওয়ে রয়েছে ৪,৬০০ ফুট। আভ্যন্তরীণ ছোট আকারে বিমান চলাচলের জন্য প্রয়োজন ৬,০০০ ফুট এবং আন্তর্জাতিক বড় বিমান চলাচলে রানওয়ে দরকার ৮,০০০ থেকে ১০,০০০ ফুট। মাজেদুর রহমান, এখন বগুড়া। নতুন বছরে কক্সবাজারগামী পর্যটকদের জন্য সুখবর নিয়ে এলো বাংলাদেশ রেলওয়ে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচল শুরু করবে প্রবাল এবং সৈকত নামে নতুন দুটি ট্রেন। যাত্রাপথে থামবে ৮টি স্টেশনে। এতে প্রতিদিন প্রায় ৩,০০০ যাত্রী যাতায়াতের সুযোগ পাবেন। রেল কর্তৃপক্ষ বলছে, ভবিষ্যতে পুরো দেশের রেল নেটওয়ার্ককে কক্সবাজারের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা চলছে। কক্সবাজার প্রতিনিধি মন্তোষ বেদজ্ঞকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন কাজী মাহফুজ। সমুদ্রের উত্তাল জলরাশি কিংবা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত পর্যটকদের টানে মন্ত্রমুগ্ধের মতো। ছুটির দিন হলে তাই লাখো দর্শনার্থীর ঢল নামে সমুদ্র নগরী কক্সবাজারে। সড়কপথে পর্যটকের চাপ কমাতে ২০২৩ সালের ১ ডিসেম্বর ঢাকা কক্সবাজার রুটে প্রথমবারের মতো ট্রেন চলাচল শুরু হয়। ঢাকা থেকে ২টি ও চট্টগ্রাম থেকে বিশেষ একটি ট্রেন চালিয়ে ১ বছরে নতুন এই রুটে রেলওয়ের গড় আয় ৮০ কোটি টাকারও বেশি, যা এরই মধ্যে রেলওয়ের সবচেয়ে লাভজনক ও জনপ্রিয় রুটের স্বীকৃতি পেয়েছে। চাহিদা বাড়তে থাকায় চট্টগ্রাম থেকে স্থায়ীভাবে চালু হচ্ছে প্রবাল ও সৈকত নামে নতুন আরও ২টি ট্রেন। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের প্রথম সপ্তাহে চট্টগ্রাম কক্সবাজার রুটে যাতায়াত শুরু করবে ট্রেন দুটি। এতে মাত্র ৪ ঘন্টায় যাওয়া যাবে কক্সবাজার। পর্যটকদের সুবিধার জন্য ট্রেনে থাকছে খাবারের বগিও। গত ১ বছরের বেশি সময় ধরে আমরা ঢাকা থেকে ইন্টারসিটি ট্রেন চালাচ্ছিলাম এবং গত বছর ঈদ থেকে আমরা স্পেশাল ট্রেন চালাচ্ছিলাম। সেটা এখন স্পেশাল ট্রেনটা এখন একটা স্থায়ী ট্রেন হিসাবে সৈকত এবং প্রবাল এক্সপ্রেস নামে এটা ২ বার যাবে, ২ বার আসবে, অর্থাৎ ৪টা ট্রেন আরও এক্সট্রা আমাদের হবে। রেলওয়ে সূত্র জানায়, নতুন ট্রেন দুটির প্রতিটিতে ১৬টি বগি ও ৭৪৩টি আসন থাকবে। শীতাতপ নিয়ন্ত্রিত না হলেও ট্রেনে কেবিন, শোভন ও প্রথম শ্রেণীর এই ৩ ধরনের টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। আগামীতে সিলেট, ময়মনসিংহ সহ দেশের আরও কিছু রুটের ট্রেন কক্সবাজারের সাথে যুক্ত হবে বলে আশা রেলওয়ে কর্তৃপক্ষের। সিলেট থেকে একটি ট্রেন দিলে চলাচল করলে ভালো হয়, ময়মনসিংহ থেকে দেওয়া যেতে পারে, ঢাকার থেকেও আরও ট্রেন সংখ্যা বৃদ্ধি করা যায় এবং যে ট্রেনগুলো চট্টগ্রাম পর্যন্ত আসে, আন্তনগর, তুলনা, মহানগর, গদুলি, এই ট্রেনগুলো পর্যায়ক্রমে কক্সবাজার পর্যন্ত এক্সটেন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। কক্সবাজারমুখী যাতায়াতের বাহন হিসেবে পর্যটকদের প্রথম পছন্দ ট্রেন। এ কারণে ট্রেনের টিকিটের চাহিদাও থাকে তুঙ্গে। অনলাইনে সার্ভার চালুর পর মুহূর্তেই শেষ হয়ে যায় সব টিকিট। তাই নতুন ট্রেন চালুর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পর্যটকরা। 2টা ট্রেন যুক্ত হচ্ছে, এটা তো খুবই আনন্দের বিষয়। এখন তো মনে হচ্ছে আবার আসি সবাই একসাথে। আসা যাওয়ার জন্য আমাদের অনেক টাইম কমে, সাশ্রয়, সবকিছু মিলে আমাদের জন্য আলহামদুলিল্লাহ খুব সুন্দর। নতুন ট্রেন আরও বেশি থাকা দরকার, কারণ এটাতে এত বেশি চাপ যে আমরা 1 মাস আগেও টিকিট পাই নাই। নতুন ট্রেন দুটির একটি সকাল 6:30টায় ও অন্যটি বিকেল 3:10 চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাত্রা করবে। ফিরতি পথে কক্সবাজার স্টেশন থেকে ছাড়বে সকাল 10:20 ও রাত 8টায়। যাত্রাপথে 16 শহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডোলাহাজারা ও রামু স্টেশনে থামবে ট্রেন দুটি। এতদিন ঢাকা থেকে কক্সবাজারমুখী দুটি পর্যটকবাহী ট্রেন যাতায়াত করত। চট্টগ্রাম থেকে স্থায়ী কোনো ট্রেন না থাকায় আক্ষেপ ছিল এ অঞ্চলের মানুষের। তবে সাম্প্রতিক সময়ে যে ট্রেন দুটি চালু হচ্ছে, এর মধ্য দিয়ে সেই আক্ষেপ দূর হবে। শুধু তাই নয়, এই ট্রেন দুটি বিভিন্ন স্টেশনে থামার কারণে সড়ক পথে কমবে যাত্রী চাপ। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। বাণিজ্য মেলার অর্ধেক সময় গড়ালেও ছুটির দিন ছাড়া জমছে না মেলা প্রাঙ্গণ।
তবে বিশেষ কিছু স্টলে ক্রেতা দর্শনার্থীর রয়েছে ভিড়। স্টিলের রেডিমেড বাড়ি বিক্রির স্টলে চলছে জমজমাট কেনাবেচাও। এদিকে কয়েকদিনের হাতে তৈরি কারাপণ্যের স্টলের ভিড় ও কেনাবেচা জমজমাট। শাইনুল ইসলাম সাগরের প্রতিবেদনে বিস্তারিত। মাস জুড়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার অর্ধেক সময় গড়িয়েও বিক্রেতাদের বিক্রি না থাকার অভিযোগ যেন শেষ হচ্ছে না। তবে প্রতিবারের মতো এবারও কোনো না কোনো স্টল ঘিরে ক্রেতা দর্শনার্থীদের কৌতূহল ও বিক্রি ছিল বেশ। ছবিতে যে বাড়িটি দেখছেন সেটি কোনো শৌখিন বাড়ি নয়, এটি বাণিজ্য মেলার একটি স্টল, যেখানে আছে এ ধরনের বাড়ি নির্মাণের সমস্ত আয়োজন। তবে নির্মাণ সামগ্রীতে ব্যবহার হয়েছে ইটের বদলে স্টিল আর মাটির বদলে টাইলস, যা মেলার দর্শনার্থীদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বাইরে থেকে দেখে খুব ভালো লাগছে, ফিজিক্যালি আরো বেশি সুন্দর দেখা যাবে মনে হচ্ছে, আর এমনি তো ডেকোরেশন অনেক সুন্দর লাগতেছে। আমার ইচ্ছা এরকম একটা বাড়ি করার, এই জন্য ঘুরে ঘুরে দেখে আসলাম। এই বাড়িটি নির্মাণ করতে চাইলে গুনতে হবে প্রায় 14 লাখ টাকা। এছাড়াও 1000 বর্গফুটের নিচে স্টিলের রেডিমেড একতলা বাড়ি তৈরিতে প্রতি বর্গফুটে খরচ পড়বে প্রায় 2100 টাকা, আর 1000 বর্গফুটের উপরে হলে গুনতে হবে প্রতি বর্গফুটে 2000 টাকা। 2 তলা বাড়ির ক্ষেত্রে প্রতি বর্গফুটে খরচ পড়বে 2700 টাকা। ক্রেতাদের ভালো সাড়া পাচ্ছেন বলে জানালেন প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী। আমাদের স্টিল স্ট্রাকচার দিয়ে আমরা বাড়িগুলো নির্মাণ করে দিচ্ছি, তো সেক্ষেত্রে ক্লায়েন্ট নিজের মতো করেই রিকোয়ারমেন্ট অনুযায়ী ছোট বড় করে দিতে পারবেন। বাণিজ্য মেলার ব্যাপক সাড়া ফেলেছে কারাবন্দীদের হাতে তৈরি গৃহস্থালী উপকরণের স্টল কারাপণ্য। বাঁশ, বেত, কাঠ ও পাটের তৈরি প্রায় 400 পণ্যে সেজেছে পুরো প্যাভিলিয়ন। এই উদ্যোগ কয়েদিদের সংশোধনের পাশাপাশি সাজা শেষে জীবিকা নির্বাহের সুযোগ তৈরি করে দেবে বলে মনে করেন ক্রেতারা। কারাগারের মানুষরা তারা অনেক সুন্দর করে বিভিন্ন জিনিস বানিয়েছে। তো আমি ব্যাগ দেখলাম, পাটের কিছু জিনিস দেখলাম, ঘর সাজানোর অনেক জিনিস আছে। সো আর সবচেয়ে বড় কথা হচ্ছে হাতের তৈরি জিনিস বা আমাদের একটা গ্রামীণ ঐতিহ্য আছে। কারাপণ্যের স্টল ইনচার্জ বলেন, পণ্য বিক্রির লভ্যাংশের অর্ধেক কারাবন্দীদের দেওয়া হবে। এই অর্থ নিজের ও পরিবারের কাছে খরচ করতে পারবেন তারা, বাকি অর্ধেক অর্থ যাবে সরকারি কোষাগারে। বন্দীরা পুনর্বাসিত হচ্ছে, আমরা যাদেরকে অপরাধী বলছি তারা পুনর্বাসিত হচ্ছে, তারা সংশোধিত হচ্ছে। এই সংশোধনের ধারাটা যদি আমরা অব্যাহত রাখতে পারি, তাহলে আমরা সামাজিক ব্যবসা বলে যে কথাটা আমরা বলছি সেটাকে বাস্তবে রূপ দিতে পারবো। ছুটির দিন ছাড়া মেলা জমে না এমন অভিযোগ বিক্রেতাদের। তবে ক্রেতা দর্শনার্থীরা বলছেন, রাজধানী থেকে বেশি দূরত্বের কারণে জমছে না বাণিজ্য মেলা। টিকেটের সিস্টেমটা এটা ভালো করেছে আগের থেকে, এবার একটু কমই দেখতে পাচ্ছি, কারণ আগারগাঁওতে যখন ছিল তখন একটু কম্পারেটিভলি একটু বেশি ছিল। 1 মাসের বাণিজ্য মেলা ছুটির দিন বাদে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে, আর ছুটির দিন চলে রাত 10টা পর্যন্ত। শাহিনুল ইসলাম সাগর, এখন পূর্বাচল। পরিবেশ দূষণে মারাত্মক রূপ নিয়েছে খুলনা মহানগর। রাস্তার পাশে ফেলে রাখা আবর্জনা ছড়াচ্ছে দুর্গন্ধ। বায়ু এবং শব্দ কোনো জায়গায় নেই শান্তি। দ্রুত সময়ের মধ্যে দূষণ দূর করতে না পারলে প্রশাসনের এই অবস্থা আরও ভয়ঙ্কর অবস্থায় পরিণত হতে পারে। আরও জানাচ্ছেন রামিম চৌধুরী। শান্তনগরী খুলনার পরিবেশ যেন দিন দিন অশান্ত হয়ে উঠছে। নিয়ন্ত্রণের বাইরে পানি, বায়ু বা শব্দ দূষণের মাত্রা। খুলনার নিরালার মোড় এলাকা, যেখানে সড়কের অর্ধেকটা জুড়েই স্তূপ করে রাখা হয়েছে ময়লা। জনবহুল এই এলাকায় চলাচলে দুর্গন্ধ আর অস্বাস্থ্যকর পরিবেশে ওষ্ঠাগত জীবন। একই অবস্থা নিউ মার্কেটের পেছনের সড়কের। রাস্তার পাশে আবর্জনা রাখায় দুর্গন্ধে অচল ব্যবসা বাণিজ্য। এছাড়া নগরীর রূপসাঘাট থেকে শিববাড়ি মোড় পর্যন্ত বিভিন্ন জায়গায় চোখে পড়বে একই চিত্র। ডাস্টবিনের জন্য আমাদের এখানে চলাচলের অনেক সমস্যা হচ্ছে। মুখে গন্ধের কারণে আমরা মুখে হাত দিয়ে যাওয়া লাগে, অনেক বেশি দুর্গন্ধ ছড়ায়, আর জায়গাটা অনেক নোংরা হয়ে আছে, অনেক সমস্যা হয়। এখানে গন্ধতে একটা লোক দাঁড়ায় না, একটা কাস্টমার আসে না, আমরা বেচা কেনা করতে পারি না। খুলনার প্রধান সড়কগুলোর বাইরে অলিগলিতে ঢুকলেই দেখা যায় নগরীর অসচেতনতার চিত্র। একে তো সরু ড্রেনগুলোর অচল অবস্থা, তার উপরে আশপাশের মানুষের ফেলা আবর্জনা ছড়াচ্ছে দুর্গন্ধ। যে ময়লার ব্যাপারে কোনো ছাড় নাই, যতক্ষণ না কিচেন ওয়েস্ট রাস্তায় পড়বে, স্টেজগুলো পড়বে, আমরা সেটা নিয়ে যাব।
এটা কিন্তু আমাদের বর্তমান চ্যালেঞ্জ, এবং সন্ধ্যার পরেও দেখবেন আপনি 9টা 10টা যাই দেখবেন। বিভিন্ন জনবহুল এলাকা বা রাস্তার পাশে পড়ে থাকা এমন আবর্জনা পরিবেশকে যেমন নষ্ট করছে তেমনি বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে বাতাসের বিভিন্ন উপাদান পরীক্ষা করে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের পরিমাণ নির্ধারণ করা হয়, যেখানে এই এয়ার কোয়ালিটি ইন্ডেক্সকে 50-এর উপরে গেলেই জনজীবনে ঝুঁকিপূর্ণ, সেখানে নগরীর বিভিন্ন এলাকায় এর পরিমাণ 150-এর উপরে। একই সাথে নগরীতে শব্দ দূষণের পরিমাণও কম নয়। যে সমস্ত জায়গাতে বায়ু দূষণ সংক্রান্ত বিষয়গুলো থাকে সে সমস্ত আমরা কঠোরভাবে এটা ব্যবস্থা নিয়ে থাকি। শব্দ দূষণের আমাদের রেগুলার আমাদের মোবাইল কোর্ট হচ্ছে, তাদেরকে জেল জরিমানা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে পরিবেশ নষ্ট হওয়ার সবথেকে বড় কারণ অপরিকল্পিত নগরায়ন ও অব্যবস্থাপনা। ড্রেনের যে ময়লা আবর্জনা ওই কি করে সিটি কর্পোরেশনের সুইপাররা ওখান থেকে তুলে রাস্তার পরে ফেলে, দেখবেন যে 30% ওই আবর্জনা ময়লা কিন্তু ওখানে থেকে যায়। প্রায় 16 লাখ মানুষের বসবাস খুলনা নগরীতে, তাই সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বর্জ্য অপসারণ ও বায়ু দূষণ রোধ করতে প্রশাসনের সঠিক তদারকির প্রয়োজন বলছেন বিশেষজ্ঞরা। রামিম চৌধুরী, এখন, খুলনা। ঝড় বৃষ্টি, প্রচণ্ড গরম কিংবা অতিরিক্ত ঠান্ডায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় প্রান্তিক কৃষকেরা। আবহাওয়ার 19-20 হলেই মাঠে লুটিয়ে নষ্ট হয় ফসল। কথা ছিল আবহাওয়ার আগাম তথ্য জানাতে কাজ করবে কৃষি আবহাওয়া পূর্বাভাস যন্ত্র। এজন্য প্রতিটি ইউনিয়নে স্থাপন করা হয় কৃষি আবহাওয়া বোর্ড। তবে যার বেশিরভাগই পড়ে আছে অকেজো অবস্থায়। মুখ থুবড়ে পড়েছে বিগত সরকারের 212 কোটি টাকার প্রকল্প। চুয়াডাঙ্গা থেকে অনেক চক্রবর্তীর প্রতিবেদনে বিস্তারিত। চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়ন। এখানে কৃষকদের জন্য বসানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাস যন্ত্র, যার তথ্য বলছে বর্তমানে জেলায় 34 ডিগ্রি তাপমাত্রা বয়ে যাচ্ছে। অথচ মাঘের শীত আর গত কয়েকদিনের টানা শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা জেলা। এদিকে মাঠের ফসল নিয়ে বিপাকে কৃষক। তবে কৃষি বিভাগের এমন কর্মকাণ্ডে হতবাক সবাই। একই দশা অন্য প্রায় সব ইউনিয়ন পরিষদের। নামমাত্র বোর্ড ঝুলিয়ে রাখলেও তার দেখভাল করে না কেউ, যাতে মুখ থুবড়ে পড়েছে বিগত সরকারের 212 কোটি টাকার প্রকল্প। স্থানীয়রা বলছেন, কোটি টাকা খরচ করে কৃষি উন্নয়নে নানা পদক্ষেপ নেওয়া হলেও তার সঠিক ব্যবহার নেই। কৃষকদের জন্য বেগমপুর ইউনিয়নে একটা আবহাওয়া পূর্বাভাস দেওয়া হয়েছে, কিন্তু সেটা থেকে আমরা কোনো উপকার পাচ্ছি না। চুয়াডাঙ্গার 4 উপজেলার 2,92,000 কৃষকের জন্য 40টি ইউনিয়নে কৃষি আবহাওয়া পূর্বাভাস যন্ত্রটি তদারকির দায়িত্ব উপসহকারী কৃষি কর্মকর্তাদের। ফলে আবহাওয়ার পূর্বাভাস জানা তো দূরের কথা, এসব তথ্য বোর্ডের কাজ কি তা জানেন না স্থানীয় কৃষকেরাও। শুনছি যে বোর্ডে নাই কৃষকদের জন্য, কিন্তু আমাদের কোনো কাজে আসেনি। বোর্ডটা কিসের জন্য দিয়েছে বা কি কারণে দিয়েছে, আমাদের প্রাকৃতিক আবহাওয়া পরিবর্তনের জন্য দিয়েছে, আমরা তো কিছুই জানি না। কৃষি অফিস লাগাইছে, কিন্তু এই বোর্ডের কার্যক্রম প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো কেউ এর কার্যক্রম গ্রহণ করেনি, কেউ এটা আপডেটও করে না, কোনো কিছুই করে না। আবহাওয়া পূর্বাভাস যন্ত্রের বেহাল অবস্থার দায় স্বীকার করছেন কৃষি কর্মকর্তারাও। যন্ত্র আধুনিকায়নে গুরুত্ব দিচ্ছেন তারা। এই যন্ত্রটা সম্ভবত বেশ আগের সেট করা, বিশেষ করে রেইন গজের যে বিষয়টা আর কি, এটা শুধুমাত্র বৃষ্টি পরিমাপের জন্য কিন্তু যন্ত্রটি সেট করা হয়েছে, পূর্বাভাস দেওয়ার জন্য নয়। যদি যন্ত্রপাতিগুলো আরো আধুনিকায়ন করা হয় তো সেক্ষেত্রে এখান থেকে একটা ভালো পরামর্শ কৃষক ভাইরা পেতেই পারেন। বছরের পর বছর অকেজো হয়ে পড়ে আছে কৃষকদের জন্য কৃষি আবহাওয়া পূর্বাভাস যন্ত্রগুলো। অথচ এসব যন্ত্রগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারলে একদিকে যেমন এগিয়ে যেত গ্রামীণ কৃষিভিত্তিক অর্থনীতি, অন্যদিকে আবহাওয়ার আগাম বার্তায় উপকৃত হতো সব শ্রেণী পেশার মানুষ। অনিক চক্রবর্তী, এখন, চুয়াডাঙ্গা। কিশোরগঞ্জের হাওর সহ পুরো জেলায় চলছে বোরো আবাদ। শীত উপেক্ষা করে জমি তৈরি এবং চারা রোপণে ব্যস্ত কৃষকরা। জেলায় এবছর 1,68,000 হেক্টরের বেশি জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা। আবহাওয়া অনুকূলে থাকলে যেখান থেকে 4,000 কোটি টাকার ধান চাল উৎপাদনের আশা। তবে সার, ডিজেল, কীটনাশকের বাড়তি দামের অভিযোগ কৃষকদের। আর জানাচ্ছেন মশিউর কায়েস।
কুয়াশা আর রক্তিম সূর্যের আভায় জানান দিচ্ছে পৌষের ভোরের। কুয়াশা ভেদ করে ভোরের আলো মাটিতে না পড়তেই ফসলের মাঠে হাজির কৃষকরা। বিস্তীর্ণ হাওরসহ পুরো জেলায় চলছে বোরো চাষের কর্মযজ্ঞ। চলতি মৌসুমে জেলায় 1,68,100 হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্য নির্ধারণ করেছে কৃষি বিভাগ, যার মধ্যে 1,04,000 হেক্টর জমি হাওর অঞ্চলে। খরা, বন্যার মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে দ্রুত ফসল ঘরে তোলার লক্ষ্যে এসব জমিতে পুরো দমে চলছে চাষাবাদ। তবে দেখা দিয়েছে সার ও পানির সংকট। জমি এখন চাষ করলে মই দিতে হয় না, মই দিলে রুইতে হয় না, সাফুন না, পানি নাই মাঠের মেঝে। ডিজেল, সার, শ্রমিক সহ কৃষি উপকরণের দাম বাড়ায় বিপাকে কৃষকরা। পুরো বছরের জীবিকার একমাত্র অবলম্বন হওয়ায় উৎপাদন ব্যয় মিটিয়ে লাভের মুখ দেখা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। ডিজেলের দর বেশি, সবকিছু বেশি, কিছু আগের চেয়ে কম নাই। গত বছর আগে আছেন 700 টাকা বস্তা, 800 টাকা বস্তা, আমাকে 2200 টাকা বস্তা হয়েছে। সরকার কিছু আমরা বিদ্যুৎ দেয়, তাহলে আমরা সুবিধা হয় বা আমরা গৃহস্থ বাঁচি। এদিকে লক্ষ্যমাত্রা পূরণে কৃষকদের সার্বিক সহায়তা করছে কৃষি বিভাগ। আশা, আবহাওয়া অনুকূলে থাকলে ছাড়িয়ে যাবে উৎপাদন লক্ষ্যমাত্রা। লক্ষ্যমাত্রা পূরণে কৃষকদের পাশে থেকে তাদেরকে বিভিন্ন সহায়তা করছি। 80 মেট্রিক টন বীজ বিনামূল্যে 40,000 কৃষকের মধ্যে বিতরণ করেছি। একটা অভিযোগ কৃষকের কাছ থেকে আছে যে দাম, ডিজেলের দাম, সারের দাম, এই দামগুলো নির্ধারিত মূল্যের বাইরে যদি কোনো কৃষক, কোনো ব্যবসায়ী সেটা সুযোগ গ্রহণ করতে চায়, আমরা সর্বদা চেষ্টা করতেছি যাতে এটা গ্রহণ করে না। তারপরে যদি কোথাও কোনো অভিযোগ আসে, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করব। জেলায় চলতি মৌসুমে উৎপাদিত ধান থেকে 7,88,000 টন চাল উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 4,000 কোটি টাকা। বোরো ধান হাওরের প্রধান অর্থকরী ফসল। নানা প্রতিকূলতা আর প্রতিবন্ধকতা নিয়ে কৃষক বুনে চলেছে তাদের সোনালী স্বপ্নপথে নানা বাধা দূর করতে পারলে দেশের খাদ্য চাহিদা মিটিয়ে অর্থনীতিতে রাখবে বড় ভূমিকা মনে করছেন সংশ্লিষ্টরা। মশিউর কায়েস, এখন কিশোরগঞ্জ। যশোরে আমদানিকৃত সব ধরনের ফলের দাম বেড়েছে। সপ্তাহের ব্যবধানে ফলের প্রকার ভেদে প্রতি কেজিতে দাম বেড়েছে 20 থেকে 100 টাকা পর্যন্ত। এই বিষয়ে বিস্তারিত জানাতে শহরের মনিহার এলাকার ফলের আড়ত থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। রিপন, জানাবেন যে ফলের দাম বৃদ্ধির কারণ হিসেবে কি বলছেন বিক্রেতারা? এই বাজারে আমরা দেখছি যে ফল বিক্রি হচ্ছে, যে পাইকারি বাজার রয়েছে, বিশেষ করে এখান থেকে বিভিন্ন স্থানে খুচরা বিক্রি করা হয় এবং পাইকারিও বিক্রি করা হয়, এবং এই বেনাপোল বন্দর থেকে কিন্তু এইখানে বিশেষ করে ফল আসে। এছাড়া ঢাকার বিভিন্ন স্থান থেকেও ফল আসে। যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছে যে শুল্ক ধরা হয়েছে, ভ্যাট ধরা হয়েছে, সেই ভ্যাটের কারণে কিন্তু এই ফলের দামটি বৃদ্ধি পেয়েছে। আপনাকে যদি একটু দামের কথা বলি, যে সাদা যে আঙ্গুরটি রয়েছে সেটি বর্তমানে 450 টাকা কেজি বিক্রি হচ্ছে, যেটি আগে 400 টাকা পর্যন্ত ছিল, এবং কালো যে আঙ্গুরটি রয়েছে সেটি 500 টাকা বিক্রি হচ্ছে, যেটি এক সপ্তাহ আগেও কিন্তু আমরা দেখেছি যে 400 টাকা বিক্রি হচ্ছে, এবং আপেল রয়েছে সেটি 300 টাকা বিক্রি হচ্ছে, যেটি এক সপ্তাহ আগে 280 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বেদানা যেটি ছোট আকৃতি রয়েছে প্রকারভেদে 400 টাকা বিক্রি হচ্ছে, সেটি 380 টাকা ছিল, এবং বড় যে বেদানা সেটি 450 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, যেটি এক সপ্তাহ আগেও কিন্তু 400 টাকা বিক্রি হচ্ছে। কমলা লেবু 220 টাকা বিক্রি হচ্ছে, যেটি 180 টাকা ছিল, এবং মালটা 300 টাকা বিক্রি হচ্ছে, যেটি এক সপ্তাহ আগে 260 টাকা ছিল। ভ্যাট বৃদ্ধির কারণে এই দামটি বৃদ্ধি পেয়েছে, এমনটি জানিয়েছেন যারা ব্যবসায়ী রয়েছেন। তারা বলছেন যে 1 কেজি মালটা, কমলা এই ক্ষেত্রে প্রায় 116 টাকা ভ্যাট বৃদ্ধি পেয়েছে, সে কারণে কিন্তু দামটি বৃদ্ধি পেয়েছে, এবং এই দাম বৃদ্ধির কারণে বিক্রি কিন্তু কম হয়ে রয়েছে। আমি যে আড়তটিতে রয়েছি এখানে সকাল থেকে ভিড় বাড়ে, কিন্তু গত বছরের তুলনায় এবছর আমরা দেখছি যে সেই তুলনায় কিন্তু ক্রেতার সংকট রয়েছে। তবে যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে অন্য সময়ের থেকে ফলের দাম বৃদ্ধির কারণে কিন্তু তারা যে বিক্রি কিনি সেটি কম হওয়ার কারণে তাদের যে চাহিদা, সেই চাহিদা কম থাকার কারণে বিক্রি কিনি কম রয়েছে। আর
আর যারা ভোক্তা রয়েছেন তারা বলছেন যে নিতান্ত তাদের প্রয়োজনীয় বিশেষ করে ফলটি যারা খেয়ে থাকে, বিশেষ করে যারা অসুস্থ মানুষ রয়েছে তারা এই ফলটি খেয়ে থাকে, সেক্ষেত্রে তাদের যে ক্রয় ক্ষমতা সেটি না থাকার কারণে অনেকে কম পরিমাণে ফল খেয়েছেন। বিশেষ করে যার 1 কেজি প্রয়োজন সেটি তিনি 100 গ্রাম 200 গ্রামের মতো ফল কিনছেন, এমনটি জানিয়েছেন এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা। তো সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। নাফি। যশোরের ফলের বাজারে দরদাম নিয়ে জানাচ্ছিলেন রিপন হোসেনের। কাতারে বসবাসরত বাংলাদেশিদের সংখ্যা 4 লাখের বেশি, যার মধ্যে 40,000-এর আবাস উপকূলীয় শহর আলখোরে। একসময় কাজের সন্ধানে আসা প্রবাসীরা এখন নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করছেন। শহরটির 2 শতাধিক ছোট বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান বর্তমানে বাংলাদেশিদের মালিকানাধীন। কাতার থেকে আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবিতে বিস্তারিত। কাতারের রাজধানী দোহা থেকে 50 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত শহর আলখোর। উপকূলীয় শহরটি দেশটির অন্যতম প্রাচীন বসতি হিসেবেও পরিচিত। একসময় আলখোরের ব্যবসা বাণিজ্য ভারতীয়দের দখলে থাকলেও সময়ের পরিবর্তনে সেখানে শক্ত অবস্থান নিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। জ্বালানি তেল আবিষ্কারের পর পারস্য উপসাগর সংলগ্ন শহরটিতে বাড়তে থাকে খনি শ্রমিকের চাহিদা, ফলে দল বেঁধে আসতে থাকেন বাংলাদেশিরা। একসময় কাজের সন্ধানে আসা প্রবাসীরা এখন নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করছেন। শহরটির 2 শতাধিক ছোট বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিকানা এখন বাংলাদেশিদের দখলে। 26 বছর ব্যবসা করি, আমার 2টা প্রতিষ্ঠান আছে। এই পর্যন্ত আমি আত্মীয় স্বজন 500 জনের মতো নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা এখানে। আমাদেরও বর্তমানে প্রায় 2টা শাখা আছে এবং এই শাখাগুলোতে আমরা বিল্ডিং ম্যাটেরিয়ালস থেকে শুরু করি, পেইন্ট এবং প্রায় একটা বিল্ডিংয়ের যতগুলো ম্যাটেরিয়ালস প্রয়োজন হয় সবগুলো A to Z আমরা আমাদের এখানে পাওয়া যায়। এবং আমাদের আল্লাহর রহমতে এখানে 50+ বাংলাদেশি কাজ করে। এই আলখোরে আমাদের বাঙালি প্রতিষ্ঠান আগে খুব বেশি ছিল না, এখন আমরা আমাদের বাঙালি অনেক প্রতিষ্ঠান আছে, যেখানে বিদেশিদের আমাদের বাংলাদেশিদের অনেক কাজের সুযোগ হয়েছে এবং এখন আগের থেকে কাতারে বাংলাদেশের ব্যবসা অনেক উন্নত হয়েছে। বর্তমানে কাতারে বসবাসরত বাংলাদেশির সংখ্যা 4 লাখের বেশি, যার মধ্যে 40,000-এর আবাস এই আলখোরে। নিয়মিত রেমিটেন্স পাঠানোর মাধ্যমে দেশের উন্নয়নে অংশ নিচ্ছেন আলখোরের প্রবাসীরা। এখন কাতার। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দাবানলের আগ্রাসী হাওয়ায় সহায় সম্বল সব পুড়ে ছাই হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ধনী দরিদ্র আজ এক কাতারে। দাবানলে লেলিহান শিখার ছোবল থেকে বেঁচেও জীবনযুদ্ধের কঠিন বাস্তবতার মুখোমুখি তারা। এসব বাসিন্দার সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চল থেকে আসা স্বেচ্ছাসেবকরা। গরম কাপড়, সুপেয় পানি আর প্রয়োজনীয় খাবার নিয়ে নিঃস্ব সহায় সম্বলহীন এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন তারা। তহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। অসময়ে দানবীয় দাবানলের হানায় লস অ্যাঞ্জেলেসের পরিস্থিতি যে কতটা ভয়াবহ তার উজ্জ্বল দৃষ্টান্ত 10 মাস আগে পরে ধারণ করা এই চিত্রটি। এক পাশে ঝাঁ চকচকে শহর আর অন্য পাশে আগুন ঝরে তছনছ হওয়া দৃশ্যপট। চিরচেনা প্যালেসেডস এখন যেন বড্ড অচেনা। চিত্র দুটির পার্থক্য করলে দেখা যায় ভুতুরে নগরীতে ধ্বংসাবশেষ ছাড়া অবশিষ্ট আর কিছুই নেই। দাবানলের আগ্রাসী থাবায় সব পুড়ে ছাই হয়ে যাওয়ায় এবং অন্য এলাকায় আগুন ছড়িয়ে পড়ার শঙ্কায় ঘরবাড়ি হারা ধনী গরিব আজ এক কাতারে। পরনের কাপড় ছাড়া আর কোনো কিছু নিয়েই ঘর থেকে বের হতে পারেননি এমন বাসিন্দার সংখ্যাও অজানা। অনেকের অ্যাকাউন্টে অর্থ থাকলেও ঘরে মানিব্যাগ, ডেবিট ও ক্রেডিট কার্ড এবং চেক বই রেখে আসায় ব্যাংক থেকে ডলার ওঠানোরও উপায় নেই। এই অবস্থায় দাবানলের হাত থেকে বেঁচেও জীবনযুদ্ধের কঠিন বাস্তবতার মুখোমুখি তারা। About the fire was like my dad's school is getting burned down. Kids cannot go to school. Kids and grown-ups are homeless. খোলা ময়দানে এসব মানুষকে সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চল থেকে আসা স্বেচ্ছাসেবকরা। গরম কাপড়, ডায়াপার, সুপেয় পানি ও খাবার নিয়ে নিঃস্ব মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা। একসময় অপরকে সাহায্য সহযোগিতা করা বাসিন্দারা আজ নিজেই প্রকাশ্যে হাত পাচ্ছেন অন্যের কাছে। সর্বহারা এসব মানুষের পাশে থাকতে পেরে মানসিক প্রশান্তি খুঁজে পাচ্ছেন স্বেচ্ছাসেবকরা। Feel so bad for the people, so just wanted to come help somebody. That's all I can do. Yes, today I came here. I have donated the water, I donated the food, cereals,
and pasta, and also I donate face masks as well, and also some cleaning wipes. এই অবস্থায় নজিরবিহীন দাবানলের হাত থেকে কখন রেহাই মিলবে তারই অপেক্ষায় প্রহর গুনছেন সাধারণ মানুষ। তবে এখনো কোনো ভালো খবর নেই বাসিন্দাদের জন্য। যেসব এলাকায় এখনো আগুন পৌঁছায়নি তাদের জন্যও আসছে দুঃসংবাদ। সান্তা আনা নামের ঝড় আগুনের লেলিহান শিখাকে কোথা থেকে কোথায় নিয়ে যায় সেটা অনুমান করাও এই মুহূর্তে দুরূহ কাজ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পরপরই ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, কানাডা, গ্রিনল্যান্ড এবং পানামাকে ছাপিয়ে এই গুঞ্জনের সরব কূটনৈতিক অঙ্গন। তবে বিশ্লেষকদের ধারণা, হামলার হুমকি দিয়ে ইরানের কাছ থেকে পরমাণু কর্মসূচি বন্ধের প্রতিশ্রুতি চান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ওয়াশিংটনের হামলার শঙ্কার মধ্যেই নিজেদের অস্ত্র ভাণ্ডারে 1000 ড্রোন যুক্ত করল তেহরান। আর জানাচ্ছেন নাফি আরমান মনন। পুরোদস্তুর রাজনীতিবিদ হবার আগে আবাসন ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন ডোনাল্ড ট্রাম্প। তাই যুক্তরাষ্ট্র, এমনকি পৃথিবীর সর্বোচ্চ শক্তিধর ব্যক্তি হবার পরেও দায়িত্বশীলতার বদলে আগ্রাসী আচরণে বিশ্বাসী এই নেতা। আর মাত্র কদিন বাদেই দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তবে রিপাবলিকান এই নেতার একের পর এক হুমকির জেরে শঙ্কায় ইরান। দায়িত্ব গ্রহণের পর তেহরানে হামলা চালাবে ওয়াশিংটন, এমন গুঞ্জনে সরব কূটনৈতিক অঙ্গন। সামনে কি হতে পারে তা নিয়ে বিশ্লেষকরাও সন্দিহান। তবে তাদের দাবি, প্রতিপক্ষকে চাপে রাখার মাধ্যমে ভালো প্রস্তাব পেতে চান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের কাঙ্ক্ষিত প্রস্তাবটি হতে পারে তেহরানের পরমাণু কর্মসূচি বন্ধের প্রতিশ্রুতি। Donald Trump enjoys saying outrageous things, and it may be that it's an opening negotiating position, it may be that it's a literal plan of action. We don't know, and that in itself is the point. He really enjoys keeping people guessing, keeping his opponents off kilter. He thinks that that gives him strength in any of his negotiating positions, and people just don't know what he might do. তবে ট্রাম্পকে ইতিহাসের সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছে ইরান। সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবেলায় রক্ষণভাগ শক্তিশালী করার দিকে মনোনিবেশ করছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। ইতোমধ্যেই নিজেদের অস্ত্র ভাণ্ডারে যোগ করা হয়েছে 1000 শক্তিশালী ড্রোন। রাডার ফাঁকি দিয়ে ধ্বংসাত্মক এই ড্রোনগুলো 2000 কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। با کسب اجازه از محضر مبارک فرماندهی معظم کل قوا دستمان بسیار بسیار پرتر از پیش است. با تمام قدرت از این ملت بزرگ دفاع کنیم. জানুয়ারিতে 2 মাসব্যাপী সামরিক মহড়া শুরু করে আইআরজিসি। নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ভাণ্ডার প্রকাশ্যে আনার পাশাপাশি আকাশ প্রতিরক্ষায় প্রদর্শন করা হয়েছে নতুন অস্ত্র। বিশ্লেষকদের ধারণা, ট্রাম্পের সঙ্গে সমঝোতার জন্য যুক্তরাষ্ট্রকে পাল্টা চাপে রাখতে মহড়া চালানোর কৌশল অবলম্বন করছে পেজেশকিয়ান প্রশাসন। নাফি আরমান মনন, এখন। এর সাথে শেষ করছে এখন বাজার। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়া পর্যালোচনা রাজনৈতিক দলগুলোর সময় দিলেও সরকারকে ছাড় নয়, বলছেন বৈষম্য বিরোধীরা। বগুড়ার অভ্যন্তরীণ বিমানবন্দর চালু হলে গতি বাড়বে শিল্প খাতে, বলছেন স্থানীয়রা। সুযোগ হবে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের। ফেব্রুয়ারিতে চট্টগ্রাম কক্সবাজার রুটে আরও 2টি ট্রেন চালু, পর্যায়ক্রমে রেল নেটওয়ার্কের সাথে যুক্ত হবে পর্যটন শহর। এবং 7 দিনেও নেভেনি লস অ্যাঞ্জেলসের 3টি এলাকার আগুন। তীব্র বাতাসে দাবানল বাড়ার শঙ্কা, সব হারিয়ে ধনী গরিব এক কাতারে। শেষ করছি এখন বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon TV।